ওভুলেশনের পরে এবং মাসিকের আগে এই দুটির মধ্যবর্তী সময় গর্ভধারণের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ের মধ্যে ফার্টিলাইজেশন বা নিষিক্তকরণের কাজ সম্পূর্ণ হয় এবং বাচ্চাটি গর্ভে এসে রোপিত হয়, যাকে ইমপ্লান্টেশন বা গর্ভরোপণ বলে। গর্ভধারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সময়টিতে মহিলাদের জানতে অজান্তে বেশ কিছু ভুল হয়ে যায়, যার কারণে গর্ভরোপণ সফলভাবে হয় না এবং মাসিকের রক্ত প্রবাহের মধ্য দিয়ে গর্ভপাত হয়ে যায়। অনেক মহিলারা বুঝতেই পারেন না যে তাদের গর্ভপাত হয়ে গেছে, তারা স্বাভাবিক মাসিক ভেবেই ভুল করে। আজকে আমরা 4টি প্রধান ভুল নিয়ে আলোচনা করব, যেগুলোর কারণে মহিলাদের গর্ভধারণ হচ্ছে না এবং করণীয় কি সে বিষয় নিয়েও আলোচনা করব, যাতে সফলভাবে বাচ্চা গর্ভে রোপিত হতে পারে। জানতে হলে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। 1 নম্বর, অনেক মহিলাদেরই ধারণা থাকে যে গর্ভধারণ করলে কোনো কাজ করা যাবে না, অনেক বিশ্রাম নিতে হবে। এটি একটি ভুল ধারণা। আপনি সিঁড়িতে উঠতে পারেন, কাপড় ধুতে পারেন, ঘর মুছতে পারেন, কিন্তু কিছু বিশেষ নিয়ম মেনে। যেমন সিঁড়িতে উঠলে রেলিং ধরে ধরে প্রতিটি সিঁড়িতে 2 পা ফেলে ধীরে ধীরে উঠতে হবে, যাতে পেটে চাপ না পড়ে। কাপড় ধোয়ার সময় ভারী চাদর, কাঁথা এগুলো ধোয়া যাবে না। আপনার রেগুলার হালকা পরনের কাপড়গুলো ধুতে পারেন, কারণ ভারী কাপড় পানিতে ভিজে আরো ভারী হয়ে যায়। এতে বারবার তুলতে পেটে অনেক প্রেসার পড়ে, যা খুবই ক্ষতিকর। ঘর মোছার সময় উবুর হয়ে বা বসে পেটে চাপ দিয়ে ঘর মোছা যাবে না। বাজারে ঘর মোছার যে লাঠি পাওয়া যায় সেটি দিয়ে ঘর মুছতে হবে। ভারী পানির বালতি টেনে তোলা যাবে না। এভাবে সাংসারিক প্রতিটি কাজ করতে পারেন, তবে ভারী কাজ বা পেটে প্রেসার পড়ে এমন কিছু কাজ করা যাবে না। এছাড়া আপনি ব্যায়ামও করতে পারেন এবং প্রতিদিন হাঁটাহাঁটি করতে পারবেন, তবে পেটে ঝাঁকি আসে বা অনেক প্রেসার পড়ে এমন কোনো ব্যায়াম করা যাবে না। যেমন আপনি ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন, লেগ অফ দি অল পজিশন করতে পারেন, কিন্তু পেটের কোনো ব্যায়াম করতে পারবেন না। একইভাবে এই সময়ে স্বাভাবিক গতিতে 30 মিনিট হাঁটবেন। অন্যান্য সময়ের মতো অনেক দ্রুত গতিতে হাঁটা যাবে না। 2 নম্বর, অনেক মহিলাই ওভুলেশন কখন হবে এ নিয়ে অনেক কনসাস থাকেন, কিন্তু ওভুলেশনের পরে একদম সচেতন থাকেন না, যেটি একদম উচিত নয়। ওভুলেশনের আগে ডিম্বাণুর কোয়ালিটি বা গুণগত মান বাড়ানোর জন্য যেমন পুষ্টিকর খাবার খেতে হবে, তেমনি ওভুলেশনের পরেও একজন গর্ভবতী মহিলার প্রতিদিন যেমন স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার খান সেভাবেই খেতে হবে। এই সময়ে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন সমৃদ্ধ খাবার বেশি বেশি খেতে হবে, যাতে শরীর গর্ভে সন্তান ধারণের মতো জটিল এবং গুরুত্বপূর্ণ কাজ করার জন্য প্রপার পুষ্টি পায়। এই জন্য আপনি ওভুলেশনের পরও প্রতিদিন 1 গ্লাস দুধ বা দুধ জাতীয় খাবার খান। পুরোপুরি সেদ্ধ ডিম, 1 মুঠো বিভিন্ন বাদামের মিশ্রণ, কলিজা, মাছ, মাংস, আনার, বিটরুট, টমেটো, সবুজ শাকসবজি ইত্যাদি আপনার খাবার তালিকায় রাখুন। এতে হরমোনের ভারসাম্য ঠিক থাকবে, জরায়ুর প্রাচীর বাচ্চা ধারণের জন্য সঠিকভাবে পূরণ হবে এবং আপনি খুব দ্রুত গর্ভধারণ করতে পারবেন। 3 নম্বর, ঠান্ডা পায়ের সাথে জরায়ু ঠান্ডা হওয়ার একটা সম্পর্ক আছে, কারণ আমাদের শরীরের রক্ত নিচে গিয়ে আবার উপরের দিকে সঞ্চালিত হয়। এই কারণে পায়ের পাতা যদি ঠান্ডা থাকে, তাহলে এই ঠান্ডা রক্তই জরায়ুতে যায়, যা গর্ভরোপণ নষ্ট করার কারণ হতে পারে। ঠান্ডা জরায়ু গর্ভের বাচ্চার জন্য মোটেই উপযোগী পরিবেশ নয়। এক্ষেত্রে ওভুলেশনের 2-3 দিন পর থেকে মাসিকের আগ পর্যন্ত আপনার পায়ের তালু গরম রাখুন। এজন্য আপনি স্লিপার্স বা মোজা পরে থাকতে পারেন। সারাদিন পরে থাকতে পারলে আরো ভালো, এতে পায়ের তালু গরম থাকবে এবং জরায়ু গর্ভধারণের জন্য উপযোগী অবস্থানে থাকবে। 4, অ্যালার্জি আছে এ ধরনের খাবার থেকে দূরে থাকতে হবে, কারণ অ্যালার্জি আপনার হরমোনের উপরে প্রভাব ফেলতে পারে। ক্যাফিন সমৃদ্ধ খাবার যেমন চা, কফি খাওয়া যাবে না। খেলেও সারাদিনে 1 কাপ খেতে পারেন। তরকারিতে বেশি তেল, গরম মশলা এবং লাল মরিচ ব্যবহার করা থেকে বিরত থাকুন বা কমে দিতে পারেন। তরকারিতে বেশি তেল, গরম মশলা এবং লাল মরিচের ব্যবহার এগুলো কমাতে হবে। কালো গোলমরিচ পরিমাণ মতো খাবারে দিতে পারেন। এছাড়াও অসুস্থ হলেই হুট করে ডক্টরকে না দেখিয়ে মেডিসিন খাওয়া এগুলো থেকে বিরত থাকতে হবে। পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে, ঘুমের সাইকেলে যেন কোনো ব্যাঘাত না ঘটে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। প্রেগন্যান্সি সম্পর্কিত নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।